সীমান্ত ঘেঁষা ব্রাহ্মণবাড়িয়ার এই উপজেলার নাম আখাউড়া। একসময় এই অঞ্চল থেকে প্রচুর পরিমাণে পাট রফতানি হতো ব্রিটেনের শিল্পনগরী ডান্ডিতে। এই জন্য ব্রিটিশ আমলেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আখাউড়া রেলওয়ে জংশন। এই স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে রফতানি হয় মাছ, সিমেন্ট, ফার্নিচার, প্লাস্টিক সামগ্রী সহ 40টির মতো পণ্য। আমদানি হয় বাঁশ, কাপড়, মার্বেল আর ফলমূল। এতে গেল আখাউড়া স্থলবন্দর দিয়ে বৈধভাবে আমদানি রফতানির কথা। কিন্তু যদি বলা হয় বৈধতার বাইরের কথা, সেসব নিয়ে আছে মুখরোচক অনেক অনেক গল্প। যেমন বলা যেতে পারে ইলিশ মাছের কথা, বলা যেতে পারে পোনা মাছের কথা, বলা যেতে পারে সাবানের কথা। আর তার বিপরীত কি ঢোকে শুনতে চান সে কথা? ধারণা করছি সেই কাহিনী আপনাদের অনেকেরই জানা আছে। তারপরও বলছি, ঢুকে পড়ছে মাদক, সর্বনাশা মাদক। জেনারেশনের পর জেনারেশন ধ্বংস হচ্ছে তাতে। গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বলছে, বাংলাদেশে মাদক পাচারের লক্ষ্যে সীমান্তের ওপারে গড়ে উঠেছে অনেকগুলো ফেন্সিডিলের কারখানা। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর নিয়মিত সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে এইসব কারখানার তালিকা অনেকবারই তুলে ধরা হয়। কাঁটাতারের ফাঁক ফোকর দিয়ে এদেশে ঢুকে পড়ছে হাজার হাজার ফেন্সিডিলের বোতল। বিনিময়ে ভারতের চোরা কারবারিরা নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা। গোয়েন্দা সংস্থার অনুসন্ধানী তথ্য বলছে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কুমিল্লার শশীদল সীমান্ত এলাকা দিয়েই মূলত চলে মাদকের ব্যবসা। 3 স্তরে চলে ব্যবসাটি। প্রথম স্তরে কাজ করে ভারতের চোরা কারবারিরা। তাদের কাজ মাদকের চালান সীমান্ত অব্দি পার করে দেয়া। এই স্তরের নিয়ন্ত্রণে 5টি সিন্ডিকেট কাজ করে। অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য বলছে, সিন্ডিকেট প্রধানরা হলেন অমিত সিং, প্রত্যুষ বিশ্বাস, স্বপন কুমার দাস, সাধন দাস ও সোহাবেক। মাদক চোরাচালানের দ্বিতীয় স্তরে কাজ করে বাংলাদেশের চোরা কারবারিরা। এই স্তরে আছে 3টি সিন্ডিকেট। প্রথম সিন্ডিকেটের প্রধান রাকিব হোসেন নিয়ন্ত্রণ করেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও সিঙ্গার বিল এলাকা। তার সদস্য সংখ্যা 20-এর উপরে। দ্বিতীয় সিন্ডিকেটের প্রধান হাজি আব্দুল হক মিয়া। তাঁর দখলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এলাকা। এই দলের সদস্য সংখ্যা 30-এর উপরে। তৃতীয় এবং রেলপথে মাদক চোরাচালান সিন্ডিকেট প্রধান শাহাবুদ্দিন। ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই 3টি রুট নিয়ন্ত্রণ করেন তিনি। তার সদস্য সংখ্যা 20-এর উপরে। তৃতীয় স্তরে কাজ করে বাংলাদেশের নারী ও শিশুরা। সদস্য সংখ্যা 1,500-এর মতো। এদের কাজ নো ম্যানস ল্যান্ড থেকে মাদক নিয়ে চোরাকারবারীদের কাছে পৌঁছে দেয়া। যেখানেই টাকা পায় সেখানেই কাজ করে তারা। তাদেরকে বহনকারীও বলা যায় দিনমজুরও। আখাউড়া সীমান্ত এলাকা। মাদক চোরাচালানের তথ্য জানতে আমাদের 360 ডিগ্রি টিমের এক সদস্য চলে যায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর ক্যাম্পে। কথা হয় ক্যাম্প কমান্ডার পরেশ শর্মার সাথে। गवर्नमेंट ने बैन लगा दिया है कि नशीली चीजें बांग्लादेश में जाएगा, नुकसान होगा। अरे मान लो आप पियोगे, हम भेजे आपको, तो नुकसान नहीं होगा। कोई ये नहीं चाहता है कि चलो हम नशीली चीज दे दें, इनको नुकसान जाए। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যে ধরনের তথ্য উপস্থাপন করে থাকে সীমান্ত সম্মেলনে, ক্যাম্প কমান্ডার পরেশ শর্মা তুলে ধরলেন তার একদম উল্টো চিত্র। সঠিক চিত্র তুলে ধরতে আমাদের অনুসন্ধানী টিমের সদস্যরা চষে বেড়ায় পুরো সীমান্ত এলাকা। আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেসের জন্য যাত্রীদের অপেক্ষা। প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো চট্টলা এক্সপ্রেস। মাঝখানে 4 মিনিটের বিরতি। কিছু যাত্রী নেমে পড়লেন ট্রেন থেকে, আর কিছু যাত্রী উঠে পড়লেন। যাত্রী উঠে নামার মাঝখানে ট্রেনটির উপর কড়া নজর রেখেছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ। সীমান্ত এলাকা, তাই দায়িত্ব একটু বেশি এখানকার পুলিশের। চোরাচালান আর মাদক পাচার ঠেকাতে পুলিশের এই ব্যস্ততা। পুরো ট্রেন তল্লাশি শেষে নেমে আসলেন তারা, কিন্তু ফিরলেন খালি হাতে। আমি তো চেক করে নামলাম পিছনে, কিন্তু কোনো মাল তো আপনারা ধরতে পারছেন না, থাকলে কোথেকে ধরবো? পুলিশের এই কথায় আমরা অবাক হয়েছি, কারণ 1 ঘন্টা আগে কুমিল্লার শশীদল স্টেশন থেকে ছেড়ে আসা এই চট্টলা এক্সপ্রেসের দৃশ্য দেখলে আপনিও অবাক না হয়ে পারতেন না।
শশীদল স্টেশন থেকে আখাউড়া স্টেশনের দূরত্ব মাত্র 16 কিলোমিটার। মাঝখানে কসবা এবং মন্দবাগ দুটি স্টেশনে 2 মিনিটের জন্য থেমেছিল ট্রেনটি। অর্থাৎ ঘন্টায় গড়ে 20 কিলোমিটার গতিতে চলেছে চট্টলা এক্সপ্রেস। এই কচ্ছপ গতির কারণ খুঁজে বের করতে যাত্রী হিসেবে উঠে পড়েছিলাম আমরা এই ট্রেনটিতে। তার আগে আমরা সকাল থেকে ঘুরে বেরিয়েছি শশীদলের পুরো সীমান্ত এলাকা। এতক্ষণ দেখলেন বিকেলের চেহারা, আর এখন দেখবেন একই দিনের সকালবেলার চেহারা। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন, একদিকে আখাউড়া, অন্যদিকে ভারতীয় সীমান্ত এলাকা। একদল নারী রেল লাইনের ওপর খালি হাতে বসে আছেন। আমাদের নজর ভারতীয় সীমান্ত এলাকার দিকে। দৃষ্টি যেই দিকে যায় সেই দিকেই নারী, মাথায় সাদা বস্তা। রেল লাইনের ধারে, পুকুর পাড়ে, বন জঙ্গলে যেন লুকোচুরি খেলা। সীমান্ত থেকে বস্তা ভর্তি গাঁজা, ফেন্সিডিল আর জিরার বস্তা লুকিয়ে রাখে এই সব চোরা কারবারি নারীরা। তারপর রেল লাইনের উপর দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা। একজনের কর্মতৎপরতা আমাদের চোখে পড়ল। যার কাছে বস্তা আছে তার কাছ থেকেই টাকা তুলছেন তিনি। তার মধ্যে স্টেশনে এসে দাঁড়ালো মহানগর এক্সপ্রেস। ট্রেনটি এসে দাঁড়াতে না দাঁড়াতেই হুমড়ি খেয়ে উঠতে থাকলো সেই সব নারী চোরা কারবারিরা, সাথে বস্তাগুলো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখে পড়লেও তাদের কোনো রকম তৎপরতা চোখে পড়ল না আমাদের। আশেপাশে এমন দৃশ্য চোখে পড়লেই বুঝতে হবে ট্রেন আসার সময় হয়ে গেছে। সময় যত এগিয়ে আসে চোরা কারবারিদের তৎপরতা ততই বাড়তে থাকে। একই সঙ্গে বাড়তে থাকে সেই ব্যক্তির কাজ। তার কাজ শুধুই টাকা তোলা। এমন 4 জনের কর্মকাণ্ড চোখে পড়ল আমাদের। স্বভাবতই আমাদের খুব জানতে ইচ্ছে হলো এরা আসলে কারা। লাইনম্যান? এতক্ষণে আমাদের হিসেব নিকেশ মিলতে শুরু করলো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ভূমিকার কারণও খুঁজে পেলাম আমরা। স্টেশনে যাত্রীদের ভিড়, অর্ধেক যাত্রী অবশ্য চোরা কারবারি। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা ট্রেন এসে থামল স্টেশনে। আবার সেই পুরনো দৃশ্য। ট্রেন আসার সাথে সাথে ব্যস্ত হয়ে পড়ল পুরো স্টেশনের মানুষ। আমরাও যাত্রী হয়ে উঠে পড়লাম ট্রেনে। আমাদের গন্তব্য আখাউড়া রেলওয়ে স্টেশন। নজর থাকবে বস্তাগুলোর গন্তব্য কোথায়। ট্রেন চলতে শুরু করলো আখাউড়ার দিকে। একটা বাজার আসলেই ট্রেনের গতি এতটাই কমে যায় যে যে কোনো মানুষের পক্ষেই চলন্ত এই ট্রেন থেকে লাফিয়ে পড়া সম্ভব। ট্রেনের গতি বাড়তে থাকলো। আবার আমাদের নজর সেই বস্তাটির উপর। হঠাৎ চোখ পড়ল চলন্ত ট্রেন থেকে কিভাবে ফেলে দেয়া হচ্ছে ফেন্সিডিলের বোতল। বহন করার ঝামেলা আর নষ্ট যাতে না হয় তাই কাচের বদলে এখন ব্যবহৃত হচ্ছে প্লাস্টিকের বোতল। এসব আটকানো এবং ট্রেনের ভেতর তল্লাশির দায়িত্ব রেলওয়ে পুলিশের। পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিভাবে এসব মাদক চলে যাচ্ছে এক হাত থেকে আরেক হাতে। আসলে তারা বিভিন্নভাবে হাঁটা পথে, চড়া পথে আনার চেষ্টা করে, সেখানেও তারা বাধাগ্রস্ত হয়। আমরাও বাধা দিচ্ছি। এটা অনেকাংশে এটা কমে গেছে। সীমান্তরক্ষী বাহিনী বিজেপির জন্য লাইনম্যানরা যে টাকা তোলেন সেই বিষয়ে জানতে চাইলাম বিজেপির ক্যাম্প কমান্ডার আবু সাইদের কাছে। বিডিআর পরিচয় দিয়া গুরুদার সামনে কাছে পড়লে আমি বিডিআরের ক্যাম্পে থেকে বিডিআর ধরাতে আমার টাকা দিয়ে 10 টাকা নিয়ে গেল, 50 টাকা নিয়ে গেল। সে গেলে আমাকে বললে আমি ধরতে পারবো, কিন্তু সে 10 টাকার বিনিময়ে 5000 টাকা আমার ছেড়ে দিল। সে মনে করি এমন সরল স্বীকারোক্তি কজনই বা করে, কিন্তু তাই বলে তো দায়িত্ব এড়ানো যায় না। তাদের দায়িত্বের ফাঁক ফোকর দিয়ে সীমান্ত পার হয়ে চলে আসছে সর্বনাশা সব মাদক। তারপর সেই মাদক সারা দেশে ছড়িয়ে দিতে এই আখাউড়া জংশনের চাইতে সহজ রুট বোধ হয় আর কোথাও নেই। এমন সহজ রুটকেই বেছে নিয়েছে চোরা কারবারিরা। এইবার কয়েকজন চোরা কারবারিদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিতে চাই, কিন্তু তার আগে যেতে হবে একটা বিরতিতে। আখাউড়ার শশীদল স্টেশনের চিত্র দেখে মনে হলো যেন চোরা কারবারিদের জন্যই স্টেশন দুটি তৈরি করে রাখা হয়েছে।
ভারত থেকে অবৈধ পণ্য আনা হবে, ট্রেনে তোলা হবে, তারপর আমাদের তরুণ জনগোষ্ঠীকে শেষ করে দেওয়ার জন্য ছড়িয়ে দেওয়া হবে সারা দেশে। মাঝখানে চলবে লোক দেখানো কিছু অভিযান। সবকিছু এমন সহজ সরলভাবে চলতে থাকলে, সবকিছু দেখেও দায়িত্বশীল সবাই চোখ বুজে থাকলে কি হবে, বাস্তবে কোথায় গিয়ে দাঁড়াবে দেশ এবং দেশের পরিস্থিতি, সেটি ভুক্তভোগী পরিবার ছাড়া আর কেউ আন্দাজও করতে পারবে না। চোরা কারবারিদের সাথে আমরাও যেতে চাই সীমান্তে, আর তাই আমাদের টিমের যাত্রা আখাউড়ার কুল্লাপাথর সীমান্ত। ব্রাহ্মণবাড়িয়ার কুল্লাপাথর এলাকা। 27 বছর বয়সী এই যুবকের নাম জয়নাল। জয়নাল ওপার থেকে আনে মদ, বিয়ার, ফেন্সিডিল আর পাঠিয়ে দেয় গন্তব্যে। আমরা অতিথি হয়ে যোগ দিলাম তার সাথে। জয়নাল আমাদের আপ্যায়ন করবেন বিয়ার দিয়ে। ওপার থেকে বিয়ার আনার দৃশ্য দেখার লোভ সামলাতে পারলাম না আমরা। জয়নাল আজ সীমান্তে যাবেন না, তাই ডেকে আনলেন সোলাইমানকে। এই সোলাইমানই আমাদের নিয়ে যাবে সোজা সীমান্তে। সীমান্ত এলাকার চারপাশে গাছ আর গাছ। মেঠো পথ ধরে আমরা এগোতে থাকলাম সামনে। সীমান্ত এমনিতেই এক স্পর্শকাতর এলাকা। বড় ক্যামেরা বহন করা ঠিক হবে না ভেবে গোপন ক্যামেরা নিয়েই রওনা হলাম আমরা। নির্জন বনে কোনো সারা শব্দ নেই। পাহাড়ি টিলা পার হয়ে নেমে এলাম সমতল ভূমিতে। সীমান্ত আইনের ভাষায় এই এলাকাকে বলা হয় নো ম্যানস ল্যান্ড। সামনেই ভারতের কাঁটাতার, তার পাশেই ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর ক্যাম্প। ভারতীয় ক্যাম্প পাশ কাটিয়ে গেটের কাছাকাছি যেতে হবে আমাদের। সব বিপদ পার হয়ে গন্তব্যে পৌঁছে গেলাম আমরা। ভারতীয় লোকের জন্য আমাদের অপেক্ষা। একসময় চলে আসলেন তিনি। কাঁটাতারের ফাঁক দিয়ে এক হাতে টাকা আর অন্য হাতে বিয়ারের বোতল লেনদেন। দিনের এই দৃশ্য বলে দিচ্ছে রাতের চেহারা কিরকম হতে পারে। অর্ডার দিলেই পাওয়া যাবে বিয়ারের বোতল। বিয়ার আনার দৃশ্য আমরা দেখলাম। এইবার ফেন্সিডিল আনার দৃশ্য দেখতে হাজির হলাম আখাউড়ার বুনবন সীমান্ত এলাকায়। যোগাযোগ হলো আরও একজন পাচারকারীর সঙ্গে। তিনি আমাদের নিয়ে যাবেন সীমান্তে। শুরু হলো আমাদের যাত্রা। ফসলের মাঠ পেরিয়ে ভারতীয় সীমান্তের দিকে এগোতে থাকলাম আমরা, সঙ্গে আমাদের সোর্স। হঠাৎ একটা জায়গায় এসে আটকে গেলাম আমরা। সাথে আসা ছেলেটি একটি গাছের পাতা ছিঁড়ে নিল। এইবার সেই পাতার মধ্যে টাকা বেঁধে নিল সে। পরে জানতে পারলাম এই পাতা ছুঁড়ে মারবে সীমান্তের ওপারে, অর্থাৎ হাতে হাতে কোনো টাকা লেনদেন হবে না। যাই হোক, আমরা গন্তব্যস্থলে এখন যেতে চাই, কিন্তু তার আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর টহল আছে কিনা সেই খবর নিয়ে নিল সে। বিএসএফকে কাকা বলে সম্বোধন করে পাচারকারীরা। কাকাদের টহলের কারণে ফিরে আসতে হলো আমাদের। ফিরে এসে দেখলাম একদল যুবকের অপেক্ষা। এই যুবকরা এখানে এসেই ফেন্সিডিল খেয়ে যাবে, এমন দৃশ্য এখানে প্রতিদিনের। এইবার সবুজ সংকেত পেয়ে সীমান্তের কাছাকাছি পৌঁছে গেলাম আমরা। ছেলেটি পাতায় মোড়ানো সেই টাকা ছুঁড়ে মারল ওপারে, আর ওপার থেকে ফেন্সিডিল চলে আসলো এপারে, পুরোটাই আকাশ পথে। কাঁটাতারের বেড়া তো আটকানো যাচ্ছেন না চোরাচালান। সীমান্ত রক্ষাকারী দুই বাহিনী বিজিপি বিএসএফ এর চোখ ফাঁকি দিতে নতুন নতুন কৌশল বের করছে চোরাকারবারীরা। আমরা প্রত্যক্ষ করে দেখলাম দেশের পূর্ব সীমান্তের চেহারা। এখন দেখতে চাই পশ্চিম সীমান্তের চেহারাও। আর তাই আমাদের যেতে হবে সোজা পশ্চিমে। আমাদের এইবারের গন্তব্য যশোরের বেনাপোল। বেনাপোল সীমান্ত এলাকা। একটি দৃশ্যে চোখ আটকে যায় আমাদের সবার। পূর্ব সীমান্তে আমরা দেখেছি পুরুষ ও নারীদের তৎপরতা, কিন্তু চোরাকারবারীরা এখানে নারীদের সাথে ব্যবহার করে
শিশুদেরও। সেই দৃশ্য আপনার আমার অস্বাভাবিক লাগতে পারে, কিন্তু এখানে এটি অত্যন্ত স্বাভাবিক। এক শিশু সীমান্তের কাঁটাতার পার হয়ে চলে যায় ভারতের একদম ভেতরে। এরপর সংকেত পাঠায় অন্যদের জন্য। সংকেত পেয়ে বাকি 2 শিশুও চলে যায় ভারতের সীমানায়। তারপর 3 জন ফিরে আসে 3টি ব্যাগ নিয়ে। লুকিয়ে ধারণ করা এই দৃশ্যে যা ধরা পড়েছে, সেই দৃশ্য এইবার একটু ভালো করে ধারণ করতে চাই আমরা। কিন্তু ক্যামেরা দেখেই সতর্ক হয়ে যায় ছোট ছোট শিশুরা। লুকিয়ে যায় ট্রাকের পেছনে, কেউ দেয়ালের ফাঁক ফোকর দিয়ে ঢুকে পড়ে ভারতে। ক্যামেরা দেখে দূরে সরে গেলেও বন্দুকের নল দেখে দেখে বড় হওয়া 2 সাহসী শিশুর দেখা পেয়ে গেলাম আমরা। তারা কথা বলল আমাদের সঙ্গে। 2-1 যাই, 200, 300, 400 এরকম হয়। এই দিয়ে মনে করেন আমরা ওই নিজেদের বাড়ির খরচ দিই। তারা ফল আনে, তারা মশলা আনে, তারা মাদকও আনে। বেনাপোল ইমিগ্রেশন ভবন। সড়ক পথে বাংলাদেশ ভারতে যাতায়াতের অন্যতম পথ এই বেনাপোল। ভারতে যাবার আগে যাত্রীদের এখানেই চেক করে ইমিগ্রেশন পুলিশ। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পাসপোর্ট ভিসা চেক শেষেই যাত্রীরা ঢুকে পড়ে ভারতে। আর ভারত থেকে ফেরার পথেও শেষ করতে হয় একই প্রক্রিয়া। তবে ইমিগ্রেশন ভবনের এমন সুশৃঙ্খল দৃশ্য খালি চোখে খুব কমই দেখা যায়। যারা সবসময় এই পথে আসা যাওয়া করেন তারা হয়তো এই দৃশ্য দেখে আজ একটু অবাকই হবেন। এইবার দেখুন ইমিগ্রেশন ভবন এলাকার আধ ঘন্টা আগের দৃশ্য। আধ ঘন্টা পর বড় ক্যামেরা দেখে তৎপর হয়ে ওঠে পুলিশ, আর সাধারণ মানুষের ভিড়ে উধাও হয়ে যায় দালালরা। দালালের অত্যাচার, পুলিশের হয়রানি আর কাস্টমস অফিসের কর্মকর্তাদের ভোগান্তিতে অতিষ্ঠ এই রুটের যাত্রী। নিয়ম নীতি মেনে পাসপোর্ট ভিসা প্রসেসিং করার পরও যদি এমন দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের, তখন ভারতে যাবার আগ্রহটাই হারিয়ে ফেলে কেউ কেউ। অথচ নিয়ম না মেনে পাসপোর্ট ভিসা ছাড়াই ভারত যাবার অন্য একটি পথ তৈরি হয়ে আছে এই বেনাপোলেই। আমরা যেতে চাই সেই পথে, তবে তার আগে যেতে হবে আর একটা বিরতিতে। হয়তো আপনারা ভাবছেন পাসপোর্ট ভিসা ছাড়া কি করে যাওয়া যায় ভারতে। অসম্ভব বলে কিছু নেই এই বেনাপোলে। এখানকার দালালরা অনেক অনেক স্মার্ট। তারা কেবল বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকেই ম্যানেজ করে না, ভারতের সীমান্ত রক্ষীদেরও ম্যানেজ করার সামর্থ্য রাখে তারা। অবশ্য এই জন্য লোকজনের কাছ থেকে যে টাকা পয়সা অর্থ করে তারা নিয়ে নেয়, তার একটি অংশ চলে যায় পুলিশ, বিজিপি, বিএসএফ এর পকেটে। এইবার পাসপোর্ট ছাড়া ভারত যাওয়ার সহজ পথের সন্ধানে নামবে আমাদের অনুসন্ধানী টিম। বেনাপোল বাস স্ট্যান্ড এলাকা। ঢাকা সহ সারা দেশ থেকে যাত্রীরা বাস থেকে নামছে ভারত যাবার জন্য। এখানে যারা আসেন তাদের অনেকের কাছেই পাসপোর্ট ভিসা নেই, তারপরও তারা ভারত যাবেন, কিন্তু কিভাবে? সেই প্রশ্ন কাউকে না করে নিজেরাই পথ খোঁজার চেষ্টা করলাম আমরা। বাসস্ট্যান্ড এলাকার চায়ের দোকানগুলোতে যারা বসে আছেন তাদেরকে সন্দেহ হলো আমাদের। পাসপোর্ট ছাড়া ভারত যাবার ইচ্ছা প্রকাশ করতেই আগ্রহী হয়ে উঠল এই ব্যক্তি। আমাদের দায়িত্ব আপনার বনগা পর্যন্ত। বনগা? হ্যাঁ, ওপাশের লোক তা তো আছে, না থাকলে আপনি যাবেন কারা? ওপাশে গিয়ে আপনার ফেলে দেবো, ওপাশের লোক আছে, মোবাইল করে দেবো যে লোক যাচ্ছে, আর ওপাশের নম্বর দিয়ে দেবো। 2500 টাকায় ভারত যাবার জন্য রাজি হয়ে গেলাম আমরা। তার পরামর্শে উঠে বসলাম মোটর সাইকেলের উপর। বেনাপোল পোর্ট এলাকা থেকে পশ্চিম দিকে যেতে থাকলো মোটর সাইকেল। আমরা পৌঁছে গেলাম দৌলতপুর এলাকায়। মোটরসাইকেল রেখে আমাদের পায়ে হেঁটে যেতে হবে ইছামতি নদীর তীরে। চলতে থাকলাম নদীর দিকে। লোকজন কি এদিকে করা হয়? চারিদিক ও দেখেন বিএসএফ টাওয়ার। এই নদী পার হলেই চলে যাব ভারত।
কিন্তু আমরা এইভাবে অবৈধ পথে ভারত না যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমাদের উদ্দেশ্য ছিল পাসপোর্ট ছাড়া ভারত যাবার পথ খুঁজে বের করা এবং তার সাথে যারা কাজ করে থাকেন তাদেরকে চেনা। এই দৃশ্য সহজেই বলে দিচ্ছে এখান দিয়েই মানুষ পারাপার হয়, একই সাথে পার হয় গরু। অবৈধ এই পথে ভারতে যাবার ঘটনা কিন্তু নতুন নয়। যারা এই পথে যান স্থানীয় ভাষায় তাদেরকে ধুর বলা হয়। এই ধুরের নামে ভারতে পাচার হয়ে যায় নারী ও শিশুরা। এমনকি অপরাধীরা পুলিশের গ্রেফতার এড়াতে এভাবেই চলে যান সীমান্তের ওপারে। নারায়ণগঞ্জের 7 মার্ডারের প্রধান আসামি নূর হোসেনও পালিয়েছিলেন এই পথেই। এই পুটখালি সীমান্ত যেন অপরাধীদের এক অভয়ারণ্য। যশোরের পুটখালি সীমান্ত এলাকা বেনাপোল থেকে 8 কিলোমিটার দূরে। এই এলাকা দিয়েই ভারত থেকে আসে ফেন্সিডিল, মদ, বিয়ার, অস্ত্র, গুলি, ভারতীয় কাপড়। আর এপার থেকে ওপারে যায় ইলিশ মাছ, সিলিন্ডার গ্যাস, তেল, মাছের পোনা। নতুন করে শোনা যাচ্ছে স্বর্ণের কথাও। ওরা কী করে, যখন লোক যাতায়াত করে তখন দেখা যাচ্ছে ওই যেগুলো বর্ডার গার্ড থাকে তাদের মানে চোখ ফাঁকি দিয়ে বাস এরা পাঠায় দেয় ভারতে। সিন্ডিকেট আছে এরা 25-26 জন, যেমন সাদেপুর, বড়াটা মিলে যৌথ মিলে চালায় এগুলো। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির এক পরিসংখ্যান বলছে পুটখালি সীমান্ত থেকে গত 1 বছরে বিজিবির হাতে ধরা পড়েছে 507 ভরি স্বর্ণ, আর পুরো খুলনা সেক্টরে ধরা পড়ে 5 কেজি স্বর্ণ। গত 1.5 বছরে ওপার থেকে আসে 27,73,920টি গরু। অস্ত্র উদ্ধার হয়েছে 48টি, আর ফেন্সিডিল 71,000, ওয়াইন 10,000 এবং 500 বোতল বিয়ার আটক করে বিজিবি। সীমান্তের মানচিত্র দিয়ে চোরাচালানের ঘাটগুলোর সাথে আমাদের পরিচয় করিয়ে দিলেন খুলনার সেক্টর কমান্ডার। চ্যালেঞ্জ যেগুলো আছে সেটা আমাদের একটা আছে এখানে বেনাপোল স্থলবন্দর। এই জায়গা দিয়ে হিউজ মালামাল ইন্ডিয়া থেকে আসা যাওয়া করে এবং এই জায়গাটাতে আমরা খুব বেশি আমাদের সতর্ক থাকতে হয়। আর এছাড়া একটা জায়গা আছে পুটখালি, যেটা নিয়ে আমাদের সবসময় একটা মাথা ব্যথা থাকে। দেখেন পুটখালি জায়গাটা এরকম, এইটা একটা বালজিং আউট পোর্শন। এইখানে একটা নদী আছে, এই নদীটা হচ্ছে কমন রিভার এবং নদীর এই পাশে আছে ইন্ডিয়ান বাড়িঘর এবং এই জায়গাতে কোনো কাঁটাতারের বেড়া নেই। তবে চোরাচালান বন্ধের আলামত দেখাতে আমাদের মাঠে নিয়ে গেলেন বিজিবির 23 নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক মুস্তাফিজুর রহমান। ইছামতি নদীর তীর ধরে হাঁটতে থাকলাম আমরা পুটখালির চরের মাঠ এলাকায়। তিনি ঘুরে ঘুরে আমাদের ব্যাখ্যা করে জানালেন মাদকসহ সব ধরনের অবৈধ পণ্য আসা কেমন করে বন্ধ করলেন তারা। যতটুকু প্রয়োজন আমরা ততটুকু কড়াকড়ি করছি, যতটুকু সম্ভব আমরা করছি, যাতে করে কোনোভাবেই আমাদের লোক ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করতে না পারে এবং যাতে করে এই ধরনের ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না করে। সেই কারণে তৎপরতার কারণে গরুর আমদানি অনেকটা কমেছে। সাক্ষী হিসেবে সামনে হাজির করলেন স্থানীয় এই ইউনিয়ন পরিষদের সদস্যকে। ইনকাম সোর্স আগে ছিল এই যে গরু মানে ভারতীয় যাইতো আগে ইন্ডিয়ায় কিছু লোক, এখন বর্তমান সার আসা থেকে খুব কন্ট্রোল, সেইটা আমরা বন্ধ করেছি। তবে ভিন্নমত প্রকাশ করলেন এই কৃষক। না ওসব রাতে রাতে কাজ হয় না, ওসব কাজ হয় তবে রাতে হয়, মানে অনেক রাতে, ভারী রাতে থেকে ওসব তো চুরাই কাজ। আর এমনি গরুটা দিনে দুপুরে ওঠে। তার মানে দাঁড়ালো দিনে সব ঠিক থাকলেও রাতের আধারে আটকানো যায় না চোরাকারবারীদের। আর চোরাচালান যদি সত্যি বন্ধ হয়ে যেত তাহলে গত 6 মাসের ভেতর বিজিবি এত অস্ত্র, সোনা, মাদক উদ্ধারই বা করলো কিভাবে? বন্ধ না হওয়ার আরও একটি প্রমাণ দিতে চাই আমরা। দৌলতপুরের ঘাতিপাড়া এলাকা, হাত বাড়ালেই পাওয়া যায় মাদক। ক্রেতা সেজে বিয়ার কিনতে গেলাম এই বাড়িতে। আরও একটি বাড়িতে গেলাম আমরা, এই বাড়ি থেকে কিনলাম ফেন্সিডিল। তার মানে চোরাচালান বন্ধ হয়নি এখানে। বিজিবির কর্মকর্তার কাছে আমাদের এইবারের প্রশ্ন ছিটমহল 13 ঘরকে নিয়ে। যেমন বাংলাদেশের জিনিসও তারা অনেক সময় কিনে, আবার ইন্ডিয়া থেকে হয়তো তাদের 2-1টা জিনিসপত্র আনে, এটাকে 2-1 কাছে 2-1টা দিতে চায়। এটা সহনীয় মাত্রা। এটা কখনোই আমার কাছে যে বিশাল সিন্ডিকেটের মাধ্যমে চোরাচালানির যে এরকম করে বড় জিনিস, এটা আমি লক্ষ্য করিনি। বিজিবির এই কর্মকর্তার কথার সাথে আগের দৃশ্যের মিল খুঁজে পাইনি আমরা। এইবার ছিটমহল দিনে তিনি যে তথ্য দিলেন তা নিয়েও আমাদের মনে সন্দেহ তৈরি হলো। অনুসন্ধান করবার স্বার্থে ছিটমহল যাওয়ার সিদ্ধান্ত নিল
আমাদের টিমের সদস্যরা। আমরা দেখতে চাই 13 ঘরে কারা থাকে, কি ঘটে, কারা যায় সেখানে। সব প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের যাত্রা ছিটমহল 13 ঘরে। যশোরের শার্শা উপজেলার এই ছিটমহলের নাম 13 ঘর। শুরুর দিকে ভারতের 13টি পরিবারের বসবাস ছিল এখানে, আর এখন আছে মাত্র 8টি পরিবার। স্থলবন্দর বেনাপোল থেকে মাত্র 2 কিলোমিটার দক্ষিণে ইছামতি নদীর তীরে এই ছিটমহলের অবস্থান। এর দুই পাশে আছে বিজিবির 2টি ক্যাম্প, আর মাঝে মধ্যে এখানে টহল দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ছিটমহলের ভেতর বাংলাদেশি আর ছিটমহলের বাইরে ভারতীয় নাগরিকদের আসা যাওয়া পুরোপুরি নিষেধ। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঠো পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম ছিটমহলে। সামনে বিজিবি সদস্য দেখে থমকে দাঁড়ালাম আমরা, হয়তো আটকে দেবে আমাদের। কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটল আমাদের সাথে। ঢুকে পড়লাম ছিটমহলের ভেতরে। এসব ঘরের দৃশ্য দেখে বোঝার উপায় নেই যে তারা কত টাকার মালিক। অঢেল টাকা তাদের। 13 ঘরে তারা থাকেন শুধুমাত্র ব্যবসা করবার জন্য। এখানকার এক একটি ঘর যেন এক একটি হাট। কি নেই এখানে? ভারতীয় শাড়ি, কাপড়, কসমেটিক্স, মশলা, বিয়ার, মদ সব কিছুই পাইকারি দামে পাওয়া যায় এখানে। মূলত ভারত বাংলাদেশের অঘোষিত এই পাইকারি হাট হচ্ছে এই 13 ঘর। এই হাটের ক্রেতা বাংলাদেশের ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের সাথে বিজিবি সদস্যরাও কেনাকাটা করছেন এখানে। আমাদের মতো সীমান্ত রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আইন ভঙ্গ করে ঢুকে পড়েছেন ভারতীয় সীমানায়। সীমান্ত শব্দটি এমনিতেই এক ধরনের স্পর্শকাতরতার জন্ম দেয়। স্পর্শকাতরতা তৈরি হয় মূলত সীমারেখার জন্য, আবেগের জন্য, অবৈধ কাজ কারবারের জন্য, অস্ত্র আনা নেওয়ার জন্য, মানুষ পারাপারের জন্য। উৎসব এলে এইসব কাজ কারবার হঠাৎ করেই যেন লাফিয়ে বেড়ে যায়। সীমারেখা পাহারা দেবার গুরুদায়িত্ব যাদের কাঁধে, যাদের পেছনে আমাদের দেয়া করের অনেক অর্থ প্রতিনিয়ত খরচ হয়, তারা কেমন দায়িত্ব পালন করে তা খোলা চোখে দেখায় এবং দেখানো ছিল আমাদের উদ্দেশ্য। আপনার কাছে সুনির্দিষ্ট কোনো অভিযোগ কিংবা তথ্য থেকে থাকলে জানাতে সরাসরি টেলিফোন করুন এই নাম্বারে 017-7777-8360। SMS-ও করতে পারেন কিংবা ইমেইল। আমাদের ইমেইল আইডি 360degree@jamunatv.net এই ঠিকানায়। আজ তাহলে এই পর্যন্তই। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।